আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সকাল 10টা। রুমাইশা ঘুমিয়ে আছে এখনও। রুনিয়া ভোরেই উঠে চলে গেছেন রান্নাঘরে। সবাইকে খাইয়ে দিয়ে রুমাইশার জন্য খাবার রেখে গেছেন রুমে। কিন্তু গভীর ঘুমে তলিয়ে থাকা রুমাইশা রুনিয়ার এতবার আসা যাওয়া একটিবারের জন্য টের পায়নি। রুনিয়াও ওকে আর ডাকলেন না, ঘুমোতে দিয়েছেন। সাফিনও একটু আগে ঘুম থেকে উঠেছে। উঠতো না যদি সাফওয়ান ওকে সকাল সকাল তলব না করতো তাহলে। সাফওয়ান কল দিয়েছিল খানিক আগে। কল দিয়ে বলেছে খেয়ে দিয়ে রেডি হতে। রুমির সাথে বিয়েটা আনুষ্ঠানিকভাবে না হলেও বাসরটা আনুষ্ঠানিক না হলে সাফওয়ানের চলবে না। জন্ম মৃত্যু বিয়ে একবারই হয়। বিয়ে যদিও আবার করা যায় পরবর্তীতে, কিন্তু প্রথমবারের মতো এমন অনুভূতি থাকে না। নিজেদের প্রথম রাতটাকে স্মরণীয় করে রাখতে চায় ও। 10:30 থেকে ঘুম ভাঙল রুমাইশার। চোখ মুখ ডলে উঠে বসল ও। আড়মোড়া ভেঙে রুমের চারপাশে চোখ বুলালো। বিয়ের পর যেন সবকিছু কেমন অন্যরকমের লাগছে। এই ঘরটাতে তো আগেও ছিল, কিন্তু তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। তখন ঘরটাকে নিজের মনে হতো না, কিন্তু এখন সবকিছুকেই নিজের মনে হচ্ছে। এই বিছানাটাকে হঠাৎ করে মনে হচ্ছে খুব আপন, অথচ কিছুদিন আগেও এমন মনে হতো না। একটা বিয়ে কি এইভাবে এত অল্প সময় মানুষের মন মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে? এই কামরাটা আগে সাফওয়ানের ছিল। ছোটবেলায় যখন আসতো এই বাড়িতে, তখন সাফওয়ান এই রুমে থাকতো। বিছানা, চেয়ার, টেবিল সহ সব কিছুই এইভাবেই বিন্যস্ত করা ছিল। রুনিয়া চেঞ্জ করেনি আর পরে। রুমেশাও কোনো দিকে সরায়নি। যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই আছে। ওই বড় জাদরের আলমারিটা সেই প্রথম থেকে এই ঘরে আছে। কত লুকোচুরি খেলেছে ওরা এই ঘরে। সন্ধ্যাবেলা যখন আলো খুব কম থাকতো, আবছা হলে কাউকে তেমন দেখা যেত না, তখন ওরা সমস্ত বাড়ি জুড়ে লুকোচুরি খেলতো। রুমেশা বেশিরভাগ সময়ই লুকাতো আলমারির নিচের তাকে। সাফান জানতো যে রুমেশা ওখানেই লুকিয়ে আছে। তারপরও ভান ধরতো খোঁজার। আর রুমেশাও হাসতো চুপচুপ যে সাফান ওকে খুঁজে পাচ্ছে না। রোজ একই জায়গায় লুকানো সত্ত্বেও এমনভাবেই সাফান তাকে খুঁজত। সেসব মনে পড়লে এখনও হাসি পায় ওর। ধীরে সুস্থে বিছানা থেকে নামলো রুমাইশা। পর টেবিলের উপর খাবার রাখা। রুনিয়া ফুপ্পি রেখে গেছেন নিশ্চিত, কিন্তু এখনও খাবে না, একেবারে দুপুরে খাবে। তাই ব্রাশে পেস্টে লাগিয়ে জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। একেবারে গোসল দিয়ে বেরোবে। এক সেটে জামা কাপড় কীভাবে যেন থেকে গিয়েছিল। রুনিয়া সেটা তুলে রেখেছিলেন, নাইলে আজ ওর গোসল দিতে কি পরতো আল্লাহ ভালো জানে। ওয়াশরুমের দরজাটা বন্ধ করে ব্রাশ করলো। এরপর অজু করে নিয়ে মাথার উপরে ঝর্ণা ছেড়ে দিল। গোসলটা কাল রাতে ধকলের পর করলে ভাল লাগতো, কিন্তু তা আর হয়নি। অসময় গোসল দেওয়ার সাথে সাথে ঠান্ডা লাগে ওর। এখন গায়ে পানি পড়ার পর ভাল লাগছে অনেক। শান্তি শান্তি ফিল হচ্ছে খুব। অনেক সময় নিয়ে গোসল করলো ও। নিতম্ব ছাড়ানো চুলগুলো শ্যাম্পু করলো। গোসল শেষে গা থেকে পানি ঝাড়িয়ে টাওয়ালটা দিয়ে গা হাত পা মুছে নিল ভালো করে। তারপর সেটা দিয়ে সব কিছু পেঁচিয়ে নিল। তারপর ওয়াশরুমের হ্যাঙ্গারে রাখা সালোয়ার নিয়ে পরল। এরপর কামিজ পরতে গিয়ে বাঁধল বিপত্তি। কামিজ মনে করে ওড়না নিয়ে চলে এসেছে, সেটা হয়তো বিছানায় পড়ে আছে। অন্তর্বাস নেই এখানে একটাও যে সেটা পরবে। কামিজটা আনতে ওড়নাটা ডান কাঁধের ওপর দিয়ে বুকের ওপর দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিল। মাথা থেকে টাওয়ালটা খুলে ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিল। রুমে যদিও কেউ নেই, দরজাটাও লক করা। তারপরেও বুকের ওপর কিছু না থাকায় কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। ওয়াশরুমে লক খুলে বের হলো রুমাইশা, কিন্তু ও যা ভেবেছিল তা হয়নি। কামিজটা থেকে যায়নি, বিছানার কাছে মেঝেতে পড়ে আছে। হয়তো জামা কাপড়গুলো হাতে করে নিয়ে যাওয়ার সময় হাত থেকে কখন পড়ে গিয়েছে। এগিয়ে গিয়ে চুল ঝাঁকিয়ে নিচু হয়ে কামিজটা তুলল ও। চুলগুলো মেঝেতে লুটোপুরি খেলো। তারপর আবার চুল ঝাঁকি দিয়ে উঁচু হয়ে কামিজটা একবার ঝাড়া দিয়ে ওড়নাটা একটানে খুলে বিছানার পায়ের ওদিকে ছুঁড়ে দিলে কামিজটা পরে নিল। তারপর আবারও ঘুরে ওয়াশরুমে যেতে নিল ভেজা কাপড়গুলো আনতে। আর তখনই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ গলা খাকারি দিল, সেটা শোনা গেল। রুমেশা জমে গেল সাথে সাথে। চোখ বড় বড় হয়ে গেল ওর। রুমে কেউ ছিল,
কিন্তু ও তো যে ঢোক গিলল রুমাইশা। তারপর ওইখানে দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরল পেছনের দিকে। সাফওয়ান খাড়া হয়ে বসে আছে বিছানার পায়ের দিকটায়। ছুঁড়ে দেওয়া ওড়নাটা ওর মাথায় পড়ে চোখ দুটো সহ মুখটাও ঢেকে দিয়েছে। রুমাইশার কান গরম হয়ে গেল। ছি ছি, সাফওয়ান কি দেখে ফেলেছে ওর এই অবস্থা? লজ্জায় চোখ মুখ কুঁচকে গেল রুমাইশার। সাফওয়ানের কাছে গিয়ে তাড়াতাড়ি করে সাফওয়ানের মাথা থেকে ওড়নাটা উঠিয়ে নিল ও। ওড়না ওঠানোর পরপরই চোখ পড়ল সাফওয়ানের বিস্ময় হতবাক দৃষ্টি। চোখের পলক পড়ছে না ওর। মুখটা কিঞ্চিত হাঁ হয়ে আছে। মুগ্ধ দৃষ্টিতে রুমাইশার দিকে অপলক চেয়ে আছে ও। ভেজা চুলে রুমাইশার অর্ধনগ্ন দেহ দেখে সাফওয়ানের হৃৎপিণ্ড দৌড়াতে থাকা অবস্থায় থেমে গিয়েছে যেন। সাফওয়ানের এমন দৃষ্টি দেখে রুমাইশা কী করবে বুঝতে পারল না। লজ্জা লাগছে ওর প্রচণ্ড, সেই সাথে হাসিও লাগছে। ঠোঁট টিপে নিঃশব্দে একটু হেসে নিল ও। তারপর নিজেকে স্বাভাবিক করে সাফওয়ানের চোয়ালে হাত ছুঁয়ে ওর দিকে চেয়ে থাকা সাফওয়ানের মুখটা নিচ দিকে থেকে অন্যদিকে ঘুরিয়ে দিল। কিন্তু মুখটা ঘুরিয়ে দেওয়ার পরও ও আবারও ফিরে তাকালো সাফওয়ান। তারপর রুমাইশাকে সরু কোমরটা দুহাতে পেঁচিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে ওর চোখের নিচে মুগ্ধ দৃষ্টি রেখে নেশাযুক্ত কণ্ঠে বলে উঠল, আমার মুখের ওপর ওড়না ফেলে এত সুন্দর একটা দৃষ্টি দেখতে না দিয়ে যে গুরুতর অপরাধ তুই করেছিস, তার জন্য তোকে কঠিন সাজা দেওয়া হবে আজকে রাতের বেলা। রুমাইশা দমে গেল। উল্টো সাফওয়ানের চোখে আরো গভীর তাকালো ও। তারপর ভাবলো এটা ওর স্বামী, এই সামনে কিছু করলে ওর কিছু হবে না, কোনো লজ্জার বিষয় নেই। তারপর ধীরে ধীরে সাফওয়ানের কানে কাছে মুখ নিয়ে মৃদু নেশালো গলায় বলে উঠল, শাস্তিদাতা যদি আপনি হন তাহলে আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। রুমাইশার এমন মাদকতায় কণ্ঠে সাফওয়ানের মাথাটা ঘুরে গেল যেন। তড়িৎ গতিতে রুমাইশার ভেজা চুলের নিচ দিয়ে মোলায়েম ঘাটটা খপ করে ধরে ফেলল ওর ইম্পাত কঠিন হাতখানা দিয়ে। আর তারপরই মুখটা ডুবিয়ে দিল রুমাইশার বিউটি বোন আর গলার মাঝ বরাবর। রুমাইশার সারা শরীরে শিহরণ বয়ে গেল। আবেশে বন্ধ হয়ে গেল চোখ দুটো। সাফওয়ান ক্ষিপ্ততার সাথে ঠোঁট চালান করতে থাকলো ওর উজ্জ্বল শ্যামরঙা নরম গলায়। গলার কাছটা শুষে নিল প্রগাঢ় চুম্বনে। চোখা দাঁতের ছোঁয়া লাগলো গলায় কয়েকবার। রুমাইশার মুখে পরম সুখের আভাস দেখা গেল, কিন্তু পরক্ষণে হুঁশ ফিরল ওর। চোখ মেলে সাফওয়ানকে নিজে থেকে সরিয়ে দিল ও। এখন মুঠেও সাফওয়ানের আদরে গলে যাওয়া যাবে না। রুমাইশাকে এইভাবে সরিয়ে দিতে দেখে অসহায় হয়ে তৃষ্ণাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান প্রেয়সীর দিকে। বুকের ভেতর ওর ধকধক করছে। রুমাইশাকে এই মুহূর্তে সমস্ত শরীর মন প্রাণ খুব করে চাইছে। রুমাইশা সাফওয়ানের চোখ মুখে এই অসাধ্য অবস্থা দেখে দুষ্ট হাসি দিল। তারপর সাফওয়ানের থেকে দূরে সরে গিয়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, দিনমোহরের টাকা এখনো বাকি আছে জনাব, সেগুলো পরিশোধ করে আপনার এখনকার এই চেহারাটা আমাকে একবার দেখিয়েন। যতদিন বেঁচে থাকবেন ততদিন শুধু এই চেহারা দেখানোর পরিবর্তে আমাকে পুরোপুরি পাবেন এবং এই চেহারা দেখানোর পরবর্তী মুহূর্তগুলোই স্মরণ করবেন। এবার সাফওয়ানকে আর একবার ঘায়াল করে দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা লক করে দিল রুমাইশা। সাফওয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। আর একটু হলে নিয়ন্ত্রণ হারাতো সে। কিন্তু রুমাইশা কি বলে গেল? শান্ত দৃষ্টির চেহারাটা শুধু ওপরে ওপরে। কি চালু রে বাবা, আমাকে সিরিয়াস করে আবার সান্ত্বনা করে চলে যায়, এটা কিছু হলো? 12টার দিকে বের হলো সাফিনার সাফওয়ান নিজে ঠিকঠাকভাবে ঢেকে ঢুকে নিল। গাড়ি নিবে না, রিক্সা করে যাবে আবার রিক্সা করে আসবে। বাংলাদেশে এই এসে প্রথম রিক্সায় চড়বে ও। সেই কোন ছোটবেলায় চড়েছিল তা ওর মনেও নেই। রুনিয়াকে বলে বের হয়েছে সাফিন। রুমাইশা জানে না কিছু এই ব্যাপারে, ওকে বলাও হয়নি কিছু। রুনিয়াকেও বলা হয়েছে যেন রুমিকে কিছু না জানানো হয়। রুনিয়াও মেনে নিয়েছেন। রুমাইশা নিজের মনে রুমে বসে খাচ্ছে আর ফেসবুক ঘাঁটছে। দ্রুত ভাত খাচ্ছে কারণ সাফওয়ান তখন এক গাদা চকলেট আর চিপস দিয়ে গেছে, সেগুলো খেতে হবে। ও যে পেটুক সেটা সাফওয়ানকে না জানলেও রুমি ফুপি বলে দিয়েছে সাফওয়ানকে। রুমি যে ছোটবেলায় পেটুক ছিল তা জানতো খুব ভালো করেই।
কারণ সাফওয়ান কিছু খেলে আগে এসে ভাগ বসাতো সেখানে। অবশ্যই অবশ্যই ওকে অর্ধেক দেওয়াই লাগবে, নইলে আকাশ পাতাল এক করে কান্না শুরু করবে। কিন্তু এখন রুমেশার পাতলা শরীর দেখে ও ভেবেছিল তিনি মনে হয় এখন আর খাবে না তেমন আর। কিন্তু ওর ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে সকালে রুনিয়া বলেছে যে এখনও সে চিপস চকলেট খাওয়ার জন্য লাফালাফি করে, তাই সাফওয়ান এনে দিয়েছে। সাফওয়ান আর শাফিন রওনা হলো। রিক্সা করে প্রথমে গেল R&রোডে। সেখানে একটা শাড়ি দোকানে ঢুকলো দুইজন। সাফওয়ানের এমন অদ্ভুত সাজ পোশাক সবাই অন্যরকমভাবে তাকাতে লাগলো ওর দিকে। রাস্তাতেও একই সমস্যা ফেস করেছে সাফওয়ান, কিন্তু এইসবে অভ্যস্ত হয়ে গেছে ও। ওসব খেয়াল না করে শাড়ি দেখতে ব্যস্ত হলো ও। শাফিনও ভাইকে এমন স্বাভাবিক থাকতে দেখে নিজেও শাড়ি দোকানে মনোযোগী করলো। দোকানদারগুলো কেমন যেন ভরকে যাওয়া চোখে সাফওয়ানকে দেখছে। ভয়ে ভয়ে ওরা সাফওয়ানকে শাড়ি দেখাতে লাগলো। কয়েকজন তো স্যার করে সাফওয়ানের কান মাথা ঝালাপালা করে দিয়েছে। শাফিন সাফওয়ানের থেকে কিছুটা দূর থেকে অন্যান্য শাড়ি দেখছিল। তার বিপরীত পাশে দাঁড়ানো দুইটা মেয়ে সাফওয়ানকে দেখিয়ে নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো। দেখ দেখ, ওই যে মাস্ক পরা, চোখে কালো চশমা লাগানো, ইয়া লম্বা যে লোকটা বসে আছে, হেতে আমাদের ডিপার্টমেন্টের লেকচারার। হ্যাঁ, আমাদের অনলাইন ক্লাস নেয়, এমনি ক্লাসে আসে না, লজ্জা পায় মনে হয়। আরে দোস্ত, তোকে স্যারটা তো জোস, হেতির মাসাল দেখছিস? শার্টের উপর থেকে একদম ফুলে ফুলে উঠেছে, ভেতরে সিক্স প্যাকস আছে মনে হয়। দেখেছিস, স্যার যখন অনলাইন ক্লাস নেয় তখন স্যারকে দেখতে যা লাগে না রে, বইটা যখন হাতে নিয়ে ধরে বুকের উপরে কাছে তখন জোশ লাগে রে, চুলগুলো ঝাঁকি দেয় এমনভাবে, উফ। প্রথম মেয়েটা দ্বিতীয় মেয়েটাকে সাফওয়ানের চুল ঝাঁকি দেওয়া স্টাইলটা অভিনয় করে দেখালো। শাফিনও সেটা দেখলো, ঠোঁট টিপে হাসলো ও এদের কথাবার্তা শুনে। ঠিক এমন সময় সাফওয়ান পেছন ফিরে শাফিনকে ডাকলো নিজের চয়েস করা শাড়িটা দেখানোর জন্য। শাফিন ইশারা বোঝালো সে ওইখানে আসছে, কিন্তু মেয়েগুলো শাফিনকে খেয়াল করেনি। দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়েটাকে বলল, দোস্ত, তোর স্যার তো পুরাই আগুন রে, বিয়ে শাদী করছে কিনা জানিস? ভয়েসটা কি জোস রে তার। প্রথম মেয়েটা তখন ওকে একটা চাটি মেরে বলল, স্যার বিয়ে করেছে কিনা তুই জানি কি করবি? লাইন মারবি? নিজে চেহারা দেখছিস আয়নায় কোনো দিন? আর স্যার যে হাইট দেখছিস আর তোর যা হাইট দেখ, স্যারের কোমর পর্যন্ত হবি তুই, তার মানে তুই স্যারে ইয়েতে গিয়ে টোকা খাবি। দ্বিতীয় মেয়েটা চোখ মুখ কুচকে বলে উঠল, সি দোস্ত, এইরকম কথা আমাকে বলতে পারলি? তোর মন মানসিকতা এত নষ্ট, এই মন নিয়ে তুই হাঁটাচলা করিস কীভাবে? প্রথম মেয়েটা আবারও দ্বিতীয়টাকে চাটি মারল। শাফিন সাফওয়ানের দিকে এগোলো। মেয়ে দুইটার কথা আর শোনা হলো না, কিন্তু ওর খুব হাসি পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে দাঁতে দাঁত চিপে হাসিটা আটকানোর চেষ্টা করছে। ওকে অকারণে এমন দাঁত কেলাতে দেখলে ভাই কেলাবে তখন। ভাইয়ের পাশে গিয়ে বসলো ও, আর তখন দেখলো সাফওয়ান অফ হোয়াইট গোল্ড পাড়ের গাঢ় মেরুন রঙে একটা শাড়ি হাতে নিয়ে বসে আছে। শাফিন পাশে এসে বসলো সাফওয়ানের। সাফওয়ান শাড়িটা শাফিনকে দেখালো। শাড়িটা দেখে মুগ্ধ হলো শাফিন। অর্গানস কাতানের শাড়িটা সত্যিই চোখে লাগার মতো। ভাইয়ের পছন্দকে আরও একবার তারিফ করলো মনে মনে। শাড়িটা হাতে নিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর শাড়ি, আপুর গায়ের সাথে সেই সুন্দর মানাবে। সাফওয়ান মুখ না দেখলেও শাফিন বুঝলো যে ভাই তার সন্তুষ্ট হয়েছে তার উত্তরে। ব্লাউজ পিসটা শাড়ি থেকে কেটে নিয়ে একসাথে শাড়িটা প্যাক করতে বলল সাফওয়ান। রুমাসের জন্য আর দুইটা সুতির শাড়ি নিল ওরা। তারপর সাফওয়ান মায়ের জন্য একটা শাড়ি কিনল। মাকে কিছু দেওয়া হয়নি এখন পর্যন্ত। মায়ের হাতে টাকা তুলে দিলেও ওইভাবে কোনো কিছু উপহার দেওয়া হয়নি। দিবে করেও দেওয়া হয়ে ওঠে না। আজ একটা সুযোগ হয়েছে, এই সুযোগ মিস করা যাবে না। সেলসম্যান সবগুলো প্যাক করে দিলে টাকা পরিশোধ করে দোকান থেকে বেরিয়ে পড়ল ওরা। তারপর গেল দোকানে গয়না কেনার উদ্দেশ্যে। স্বর্ণপট্টিতে গিয়ে প্রয়োজনীয় গহনা কিনে আরও কয়েকটা দোকান ঘুরল। দুইটা পিওর সুতির 3 পিস আর দুইটা হ্যাভি এমব্রয়ডারি সালোয়ার কামিজ নিল সাফওয়ান। সবগুলো নিজে পছন্দ কিনল। তারপর সিট কাপড়ের দোকান থেকে কিনল কয়েকটা সুতি ব্লাউজ আর পেটিকোটের পিস। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দুই ভাই ফিরে আসলো বাড়িতে।
এসে মায়ের কাছে মেরুন শাড়িটা আর গহনাগুলো দিয়ে ব্লাউজটা সন্ধ্যার ভিতরে বানিয়ে ফেলতে বলল। অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো রুনি আর হাতে দিয়ে দিলেন। আর এরপর মায়ের জন্য কেনা শাড়িটা মায়ের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য মা, এটাই পরবে আজ, ঠিক আছে? বাবাকে একদম চমকে দিও। রুনিয়া সাফনের কথা শুনে লজ্জা পেল, হেসে উঠল। শাড়িটাকে ঘুরে ফিরে দেখল, মুখে হাসি যেন সরছেই না। ছেলে থেকে উপহার পেয়ে প্রচণ্ড খুশি হয়েছেন তিনি। মুখে দেখে বোঝা যাচ্ছে শাড়িটা খুব মনে ধরেছে রুনিয়ার। মাকে এইভাবে কিশোরী মেয়েদের মতো লজ্জা পেতে দেখে আরও হাসল সাফওয়ান। সেও অনেক খুশি হলো। দুই হাতে মায়ের মুখটা ধরে একটা ডলা দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল ও। ছেলে থেকে এমন অনাকাঙ্ক্ষিত উপহার আর আদর পেয়ে রুনিয়া চোখের কোণে খুশির কান্না জমে উঠল। সাফওয়ান মুখে এই তৃপ্তির হাসিটা উনি দেখেননি কতকাল। উনি ভাবেননি কখনো রুমিকে ছেলে বউ করার কথা। অথচ তার ছেলের খুশি সারাটা সময় আশেপাশেই ছিল রুমি। আনমনে হাসলেন রুনিয়া। ছেলের এমন খুশি খুশি চেহারা দেখে তার আর ইস্তিয়াকে বিয়ের প্রথম দিনগুলো মনে পড়ে যাচ্ছে রুনিয়ার। লাজুকলতার মতো হেসে নিজের আর রুমাসের শাড়ি অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে নিজের রুমের দিকে এগোলেন। ইস্তিয়াক রুমে নেই, অফিসে গেছেন, আসবেন খানিক পরেই। রুমাসের শাড়ি ব্লাউজটা বানানোর জন্য রুমের বেলকনিতে পা রাখলেন। বেলকনিতে রাখা পা চালিত সেলাই মেশিনটা রেডি করতে লাগলেন। নিজের জামা কাপড়, ব্লাউজ, পেটিকোট সব নিজে নিজে বানানোর জন্য মেশিনটা কিনেছিলেন। সেলাই মেশিনটা বেলকনিতে রেখেছেন কারণ বাড়ির ভেতর দিকটা নিলে শব্দে সবার অনেক অসুবিধা হয়। তাছাড়া সাফিনের পড়াশোনা করতে সারাদিন সময় লাগে, সে সারাদিন বসে নিজে পড়াশোনা কমপ্লিট করে। তার এই কারণে শব্দেই প্রবলেম হতে পারে। তাই এক কোণায় নিয়ে এসেছেন যেন কারো কোনো অসুবিধা না হয়। সেলাই মেশিনটা ঠিকঠাক করে রুমাইশার রুমের দিকে গেলেন তিনি। রুমাইশার শরীরটার মাপ নিতে হবে যে কোনোভাবে, ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। রুমাইশা শ্যাম্পু করেছে আজ। লম্বা চুলগুলো শ্যাম্পু করার দিন শুকানো সময় লাগে অনেক। চুলগুলোকে পিঠে চড়িয়ে দিয়েছে। চুল শুকানোতে জানালাটা খুলে জানালার দিকে পেছন ফিরে বসে বসে ফোন চাপছে ও। রুনিয়া এলো এমন সময়, হাতে ওনার পরিমাণ মতো ফিতা। এসে বলল, উঠে দাঁড়া তাড়াতাড়ি। রুনিয়া এইভাবে হঠাৎ এসে উঠে দাঁড়াতে বলাতে কিছুটা অবাক হলো রুমাইশা। দ্বিধাদ্বন্দ্বিত হয়ে ফোনটা পাশে রেখে উঠে দাঁড়ালো। রুনিয়া ফিতাটা দিয়ে রুমাইশার বক্ষের মাপ নিতে নিতে বলল, তোর তো এইখানে আর কোনো জামা কাপড় নেই, কয়েকটা না বানালে পরবি কি? মাপ নিয়ে রাখি, সাফওয়ান নয়তো সাফিন নয়তো তোর ফুপ্পা, যে কেউ বাইরে গেলে নিয়ে আসতে বলেছি। রুমাইশাও আর কিছু বলল না প্রতি উত্তরে। রুনিয়া ঠিকঠাক মাপ নিয়ে চলে গেলেন নিজের ঘরে। তারপর ব্লাউজ আর পেটিকোট বানানোর কাজে লেগে পড়লেন। সূর্য পশ্চিমে ঝুঁকে পড়েছে, আকাশ লালচে আবার ছেয়ে গেছে। গাছের ডালে পাখিরা কিচিরমিচির করছে। বাড়িতে বিছানায় বসে আছে রাফসান। গা থেকে এখনও শার্ট প্যান্ট কিছুই খোলেনিও। মাথার ওপর পূর্ণগতিতে বৈদ্যুতিক পাখা চলমান। আয়েশা বসে আছে ছেলের পাশে। শামসুল বাড়িতে নেই, বেরিয়েছেন একটু। ভ্রমণের ক্লান্তির ছাপ ফুটে আছে রাফসানের চেহারায়। ঘামে শাড়িটা কয়েকটা জায়গায় ভিজে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার দিচ্ছি টেবিলে দেব নাকি রুমে নিয়ে আসবো? রাফসান উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, টেবিলে দাও, আমি আসছি এক্ষুনি। আয়েশা চলে গেলেন। ছেলে বাড়িতে ফেরায় খুশি তিনি, কিন্তু খুশির ছাপটা মুখে ফোটেনি। রুমাইশের সাথে মনোমানসিক বিচ্ছেদ আর নিজের বোনের ছেলের মরমর অবস্থা, দুই মিলিয়ে তিনি মোটেও স্বস্তিতে নেই। জুবাইর ভর্তি আছে হাসপাতালে। কলারবোন থেকে হাত খুলে গেছে, নাকের এক পাশে হাড়ে চিড় ধরেছে। ডাক্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, কয়েকদিন পরই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে ওকে। রাফসান ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে টেবিলে বসল। আয়েশা পাশে বসে ছেলেকে খাবার বেড়ে দিতে লাগলেন। রাফসান খাওয়া শুরু করলো। আয়েশা তাকিয়ে দেখছেন ছেলেকে। বাচ্চাগুলো কত দ্রুত বড় হয়ে গেছে। রাফসানের এখনও সেই নজরে দেখে তিনি, তার সেই ছোট্ট বাচ্চার নজরে। রাফসানের বয়স এখন 28 ছুঁই ছুঁই।
আয়শার মনে হলো সেদিন রাফসান সমস্ত গায়ে ধুলাবালি মেখে গুটি গুটি পায়ে হেঁটে বেরোচ্ছিল সমস্ত উঠান জুড়ে, আর এখন সেই ছোট্ট রাফসান পরিপূর্ণ যুবক হয়ে বসে আছে তার সামনে। বিয়ে দিতে হবে খুব দ্রুতই। খালি গায়ে বসে আছে রাফসান, ওর ফর্সা পিঠে বাহুর দিকে অনেকগুলো তিল এক জায়গায় জড়ো হয়ে আছে। শরীরে আর কোথাও তিল নেই, এক জায়গাতেই এক গাদা তিল ওর। গায়ের রঙ ওর রুমাসের থেকেও ফর্সা, মাথায় ঝাঁকড়া চুলগুলো প্রচণ্ড রকম কালো, মুখ ভর্তি চাপ দাড়ি, আর তার সাথে গোলাপি ঠোঁট। চোখের পাপড়িগুলো ঘন আর কালো, যেখানে চুলে আসলেই প্রয়োজন সেখানে সৃষ্টিকর্তা ওকে পুরো ঢেলে ঢেলে দিয়েছেন। খাওয়ার এক পর্যায়ে রাফসান বলে উঠল, রুমে কথা বলেছে ও বাড়ি যাওয়ার পর একবারও? আয়শা বললেন, কল দিয়েছিল দুপুরে একটু আগে আমার কাছে, কিন্তু আমি রিসিভ করিনি। রাফসান খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিয়েটা যেহেতু হয়ে গেছে, আটকাতে চেয়েও পারিনি, সেহেতু এখন আর রাগ পুষে রেখে লাভ কি বলো? তুমি ফোন দিয়ে কথা বলবে এক সময়। জানোই তো ও তোমাদের সাথে কথা না বলে থাকতে পারে না, আর আমিও দেখা করব বলে রাতে একবার কল করব, আর পারলে একবার দেখে আসবো কাল গিয়ে ওকে। আয়েশার চোখে পানি এসে গেল। মেয়ের ওপর জেদের বসে অনেক অত্যাচার করেছেন তিনি, যা করা একদমই উচিত হয়নি তার। এখন খুব অপরাধবোধে ভুগছেন, আবার মেয়ের ওপর অভিমানও হচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা বিয়ে করলো সাফওয়ানকে। একটা ঝুঁকি তো এমনিতেই ছিল, তার উপর আরও একটা ঝুঁকি এসে যুক্ত হয়েছে এখন, মরার উপর খাড়ার ঘাড়ের মতো। তার মেয়ে এই সমস্ত বিষয় সম্পর্কে কিছু জানে কি না সেটাও তিনি জানেন না এখনও। গলা খাকারি দিয়ে আয়েশা অসহায় দৃষ্টিতে রাফসানকে জিজ্ঞেস করল, বিদেশের ওই লোকগুলো যদি সাফওয়ানকে ধরে মেরে ফেলে তাহলে আমার রুমির কি হবে? ওরা কি আমার রুমির কোনো ক্ষতি করবে? রাফসান আবার খাবার শুরু করলো, বলল, তুমি তো জানোই মা সাফওয়ান কেমন। ওর নিজের জান চলে যাবে তবুও রুমির গায়ে কোনো আঁচল লাগতে দেবে না। ওকে এই দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কিন্তু ওর নিজের লাইফ রিস্ক এখন। সেরকম কিছু হলে আমরা রুমিকে আমাদের কাছে নিয়ে চলে আসব, তারপর সাফওয়ানের যা হয় হবে। কিন্তু এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে, তাই এই নিয়ে আর মন খারাপ করে থেকো না। সাফওয়ানকে জামাই হিসেবে মেনে নাও, আমিও মেনে নিয়েছি। শুধু শুধু ঝামেলা করলে আমরা আর শান্তিতে থাকতে পারবো না, আর ওরাও শান্তিতে থাকতে পারবে না। এমন করলে কোনো সমাধানই হবে না। সেটাই থেকে ভালো হয় সব কিছু মিটেমিটে করে একসাথে পথ চলা, বাকিটা আল্লাহর ভরসা। আর সাফওয়ানের যথেষ্ট ক্ষমতা আছে এগুলো প্রিভেন্ট করার, এখন শুধু অপোজিট পার্টির সাথে কুলাতে পারলেই হলো। সন্ধ্যা রাত, মাগরিবের নামাজের পর রুমাইশা বসে আছে ওর রুমে। সাফওয়ানকে দেখতে ইচ্ছে করেছে ভীষণ, কিন্তু সে লোক সেই সকাল বের হয়ে এসেছিল একবার রুমে, তারপর আর কোনো দেখা পেল না সে। কয়েকবার ফোন দিবে দিবে করেও দেয়নি। লজ্জা লাগছে কেমন যেন। ফোন দিলে যদি সাফওয়ান ভাবে যে বউ তার সঙ্গ পাওয়ার জন্য তড়পাচ্ছে, তাহলে ব্যাপারটা খুব লজ্জাজনক হবে। কিন্তু ওর তো আর ভালো লাগছে না। রাত বাড়ছে আর বুকের ভেতর ছটফটানিও বাড়ছে। ওই ইস্পাতে দীর্ঘ শরীরটাকে নিজের আলিঙ্গনে বদ্ধ করতে চায়, কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না ও। নিজের ভেতরে গুমড়ে গুমড়ে মরছে শুধু। জুনিয়র ব্লাউজ আর পেটিকোট বানানো শেষ, সমস্ত বিকাল জুড়ে এই কাজই করেছেন তিনি। রুমের ভেতর রুমাইশার জন্য আনা শাড়ি আর গহনাগুলোকে পাশাপাশি রেখে নিজের কল্পনায় একবার রুমাইশাকে দেখে নিলেন তিনি। জুনিয়র মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। শাড়ি, ব্লাউজ, গহনা আর অন্যান্য কসমেটিক্সগুলো সাফওয়ান নিয়ে আসার বক্সের ভেতরেই রেখে দেন। নিজের জন্য আনা শাড়িটা একবার হাত বোলালো রুনিয়া। কাঞ্জিভরম শাড়িটাতে হাত বোলাতে ইচ্ছে করছে শুধু। ছেলের পছন্দের তারিফ করতে হয়। এই শাড়িটা ইস্তেক এখনও দেখেনি। রুনিয়াও রুমেরগুলো শুধু দেখিয়েছে। শাড়িটা রাতের বেলা পরবে ইস্তেয়াকের জন্য, ভাবলেন তিনি। তার আগে দেখাবেন না। সাফওয়ানের রুমে বর্তমান সাফওয়ান আর শাফিন বিছানা সাজানোর কাজে আছে। সাদা রঙের বিছানার উপরে লাল সাদা মিশনের 4টা বালিশ রাখা, আর সমস্ত খাট জুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে শাফিন। বিছানার চারপাশ দিয়ে বেলে ফুলের মালা ওপর নিচ করে সাজানো, ফুলের গন্ধে মমা করছে চারপাশ। বেডসাইডের টেবিলের ওপর কিছু রং বেরঙের ছোট ছোট স্বচ্ছ জল ক্যান্ডেল রাখা।
অসম্ভব সুন্দর গোছানো রুমটাতে অভিজাত্যের ছাপ। আর এখন এই ফুল দিয়ে সাজানো বিছানাটা যেন রুমের ভেতরের পরিবেশটা পুরো বদলে দিয়েছে। বিছানা সাজানো শেষ, দুই ভাই মিলে বিছানার পাশে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো বিছানাটাকে। সাফিনের কেন জানি হাসি পাচ্ছে হঠাৎ করেই। ঠোঁট টিপে হাসিটা আটকানোর চেষ্টা করছে ও, কিন্তু হাসিটা এত চেষ্টার পরেও মুখের ওপর দৃশ্যমান হয়ে ফুটে উঠল। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ানো সাফিনের এই এমন হাসি হাসি মুখটা খেয়াল করলো, তারপর বলল, চিন্তা করিস না, তোরও হবে কিছুদিন পর। এখন বল, রিমুর পছন্দ হবে কি না? বিছানার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো সাফন। সাফিন মুচকি এসে বলল, খুব পছন্দ হবে। এখন আমারই ইচ্ছা করছে এর উপরে লাফিয়ে শুয়ে পড়তে। রুমিয়াপুর কথা আর কি বলবো, পছন্দ হতেই হবে। দেবরার বর মিলে সাজিয়েছে, পছন্দ না হয়ে যাবে কোথায়? সাফন হাসল নিঃশব্দে। আজকের রাতটা ওর জীবনে অন্যতম বিশেষ রাত। অন্যতম বলতে ভুল হবে, বলা উচিত সব থেকে স্পেশাল রাত। এরকমের রাত আর কখনো আসবে না। জীবনসঙ্গীকে প্রথমবারের মতো নিজের করে পাওয়ার যে মুহূর্ত, সেটা কখনোই মুখে বলে কাজে কলমে লিখে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা সম্পূর্ণ মানসিক। বিছানার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফিনকে বলল, মাকে বল রিমুকে সকাল সকাল খাইয়ে সাজিয়ে গুছিয়ে দিতে। রিমুকে আমার 9টার ভেতরে নিজের কাছে চাই। সাফিন ভাইয়ের দিকে দুষ্টু চোখে তাকিয়ে বলল, এত তাড়াহুড়ো করছো কেন ভাইয়া? বউ তো তোমারই, কেউ তো আর নিয়ে চলে যাচ্ছে না। যত রাতই হোক না, রুমি আপু তোমার কাছেই আসবে, তুমি এত উতলা হইও না। সাফান মুচকি এসে বলল, যেদিন আমার জায়গায় থাকবি সেদিন বুঝবি প্রতিটা সেকেন্ড কেমন ধীরে চলে এই রাতে, বউয়ের কাছে পাওয়ার আগার তো পর্যন্ত। সাফিন হেসে সাফনের রুম থেকে বের হয়ে চলে গেল মায়ের কাছে। সাফিনের কথা মতো রুনিয়া ব্যবস্থা নিলেন। ঈশার নামাজের পরপরই খাবার প্লেট নিয়ে গেলেন রুমাইশার রুমে। গিয়ে দেখলেন জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে রুমি। চুলগুলো পিঠময় ছড়ানো, ফুপে ফেপে ওঠা চুলগুলোর জন্য কেশবতী দেখা যাচ্ছে রুমিকে। দরজায় শব্দ হলে রুমাইশা পেছন ফিরে তাকালো। ফুপিকে এই সময় খাবার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ জোর করে হাসি ফুটিয়ে উঠল। দাঁড়িয়ে বলল, ফুপি, তুমি এখন আবার খাবার নিয়ে এসেছো কেন? আমি নিজেই যেতাম, তখন আবার ওই সময় একবার খাইয়ে দিয়ে গেছো, আবার সকালে খাবার দিয়ে গিয়েছিলে কেন বলো তো? আমি কি বাচ্চা? আর এত সকাল সকাল খাবার আনলে যে? রুনি খাবার থালাটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, সেটা কোন দুপুরে খেয়েছিস? জোহরের আগে। এতক্ষণে তো খিদা লেগেই যাওয়ার কথা। রান্না হয়ে গেছে, তাই ভাবলাম তোকে আগে খাইয়ে দিই। রুমাইশা ঠিক আছে বলে ওয়াশরুমের দিকে যেতে নিয়ে হাত ধোয়ার জন্য, কিন্তু রুনিয়া বাধা দিয়ে বললেন, তোর হাতে লাগাতে হবে না, তুই বসে খানি, আমি খাইয়ে দিচ্ছি। রুমাইশার মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠল, সেই সাথে চোখের কোণটা ভারী হয়ে উঠল। মাকে মনে পড়ছে ভীষণ। সকালে একবার কল করেছিল, কিন্তু মা ধরেনি। রাগ করে আছে নিশ্চিত। মা কথা না বললে ভালো লাগে না ওর। এখন ফুপ্পির এমন আদুরে আচরণ ওর চোখের পড়ে মায়ের মুখটা ভেসে উঠছে বারবার। বিছানায় এসে বসলো রুমাইশা। রুনিয়া ওকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। কয়েক লোকমা খাওয়ার পরপরই ফোন এলো রুমাইশার ফোনে। ফোনটা উঠিয়ে স্ক্রিনে তাকাতেই মনটা জুড়ে গেল ওর। মা কল দিয়েছে। রুনিয়াও দেখলেন। রুমাইশার সাথে সাথে তিনিও খুশি হলেন। সাবিন সব বলেছে তাকে কী কী হয়েছে ও বাড়িতে। তিনি নিজেও চিন্তিত ছিলেন আয়েশাকে নিয়ে, কিন্তু আয়েশা কল দেওয়ার স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। রুমাইশা কল রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে আয়েশা বলে উঠলেন, মাকে তো ভুলেই গেছিস, একবার কল দিয়েছিস ধরিনি, আর এখন একবার কল দেওয়া যেত না? অন্যের বাড়ি গিয়ে একদম পরপর করে দিচ্ছিস আমাকে, বলে কেঁদে উঠল আয়েশা। মায়ের কান্না শুনে রুমাইশাও কেঁদে উঠল। তুমি আমার উপর রাগ করে থেকো না মা, তুমি এরকম করলে আমি কিভাবে থাকবো বলো? তুমি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না মা। তুমি আমার ওপর আর অভিমান করে থেকো না মা, আমি ভালো আছি এখানে, আর আল্লাহ চাইলে ভালো থাকবো। সাফন আমার খারাপ রাখবে না মা, তুমি চিন্তা করো না। তুমি যদি আমার উপরে রাগ করে থাকো তাহলে আল্লাহ আমার ওপরে নারাজ হবেন। আমি কি তাহলে সুখে থাকতে পারবো মা, তুমি বলো? ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললে রুমাইশা। আয়েশা ওর পাশ থেকে কেঁদে উঠল ফুপিয়ে। মেয়ের বিরহে তিনি কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। এখন মেয়ের গলা শুনে মনটা হালকা করতে পেরে শান্তি শান্তি লাগছে অনেক। মনের ভেতর কার সেই
গুমাট আবহাওয়াটা কেটে গেছে নিমেষেই। রাফসান মায়ের পাশেই ছিল। দুজনের এমন পাল্লা দিয়ে কান্না করতে শুনে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে মাকে বলল, মেয়েটা এমনিতেই দুঃখে আছে, আর তুমি ওকে আরও কাঁদাচ্ছ। তারপর ফোনটা কানে কাছে নিয়ে হ্যালো বলতেই রুমাইশা আরও জোরে কেঁদে উঠল। ভাইয়া, তুমি এসেছো? তুমি কতদিন পর আসলে, আর আমি তোমাকে একটু দেখতে পারছি না। তুমি কি আমার উপর রাগ করে আছো ভাইয়া? রাফসান রুমাইশার আমার কান্না শুনে তড়িঘড়ি করে বলল, এই কাঁদছিস কেন? আমাকে কি আর কোনোদিন দেখতে পাবি না? নতুন বিয়ে হয়েছে, হাসি খুশি মুখ করে থাকবি, তা না কেঁদে কেঁদে কুঁদে অবস্থা খারাপ করে ফেলেছিস। কান্নাকাটি থামা, এইভাবে কাঁদলে চোখ ফুলে ছোট হয়ে যাবে, তখন আরও দেখতে ভালো লাগবে না কিন্তু। মানুষ নতুন বউ দেখতে আসলে বলবে বউ জাপানি। কান্নার মাঝে হেসে উঠল রুমাইশা। রুমাইশাকে হাসতে দেখে রাফসানও হাসলো। তারপর বলল, কাল আসছি আমি তোর সাথে দেখা করতে, তোর জামাইয়ের সাথেও দেখা করব, তুই চিন্তা করিস না। ফুপ্পি কোথায়? রুমাইশা কান্না থামালো, কিন্তু ফোপানো যায়নি এখনও। ফোপাতে ফোপাতে বলল, এই তো আমার পাশে বসে আছে, ভাত খাওয়াচ্ছিল আমাকে। রাফসান বলল, ছি ছি ছি, শাশুড়ির হাতে খাচ্ছিস? বুড়ো মেয়ে, আবার শাশুড়ির সামনে বাচ্চাদের মতো ভ্যাবা করে কাঁদছিস। দে, ফুপ্পির কাছে দে। রুমাইশা ফোনটা দিল রুনিয়ার কাছে। রুনিয়ার সাথে সাথে রাফসানের আয়শা দুজনের সাথে কথা বলল। রুমাইশার মনটা হঠাৎ করে ফুরফুরে হয়ে গেল। কালকে রাতের পর থেকে যেন মনটা খারাপ ছিল, তার বুকের ভেতর জেগেছিল বিষের হাওয়া, সেগুলো এখন সব হাওয়ার সাথে মিলেই গেছে। রুনিয়াও হাসলেন। আয়শার সাথে মন খুলে কথা বলেছেন তিনি। আয়শাও সব রাগ অভিমান ভুলে ননদের সাথে আগের মতো করে কথা বলেছে। রুনিয়ার ভালো লাগছে খুব। হালালে আসলেই অনেক বরকত। জামলাটা কেমন মুহূর্তেই ঠিক হয়ে গেল। কল কেটে দিয়ে বাকি খাওয়া শেষ করল। প্লেট নিয়ে চলে গেলেন তিনি, আর রুমাইশাকে বললেন অপেক্ষা করতে তার জন্য, আবারও আসবেন তিনি। রুমাইশাও ঠিক আছে বলে ফোনটা তুলে নিল হাতে। রুনিয়া রুমের বাইরে যেতেই গ্যালারিতে ঢুকলো। সাফওয়ানের একটা ছবি বের করলো ও। সেদিন ওদের বাড়িতে সাফওয়ান রাতে যখন ওর বুকে ঘুমিয়েছিল তখন ছবিটা তুলেছিল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে সাফওয়ান। ওর ঝাঁকড়া চুলগুলো রুমির থুতনি ছুঁয়ে যাচ্ছে। সাফওয়ানের চেহারাটা দেখলেই মুখটা ওর সুখ সুখ অনুভূতিতে ছেয়ে যায়। সাফওয়ানকে নিজের কাছে পাওয়ার জন্য বুকের ভেতরটা হাহা করছে। সকালবেলা ওই মুহূর্তটা মনে পড়লেই বুকের ভেতর রক্ত ছল করে উঠছে। সাফওয়ানের শক্ত হাতের ওই স্পর্শ, ঠোঁটের প্রতিটা ছোঁয়া ওর মন মস্তিষ্কে গেঁথে গেছে যেন একদম। চোখ বন্ধ করলে সেগুলো অনুভব করতে পারছে ও। অসহ্য এক অনুভূতি ঘিরে ফেলেছে হঠাৎ করেই ওকে। ফোনটা বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে উপর হয়ে শুয়ে পড়ল ও বিছানায়। তাকেই রইল মেঝেতে রাখা চেয়ারের পায়ের দিকটাতে। এসব আর ভালো লাগছে না ওর। সাফওয়ানের সঙ্গ পাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। খানিক সময় পর রুনি আসলো হাতে একটা বক্স নিয়ে রুমাইশার রুমে। রুমাইশা শোয়া থেকে উঠে বসলো। রুনির হাতে এমন বক্সটা দেখে কিছুটা অবাক হলো রুমাইশা। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের বক্স ফুপি? রুনিয়া বক্সটা বিছানার উপরে রাখতে রাখতে বলল, বলছি আগে গিয়ে উজু করে আয়। রুমাইশা রুনিয়ার দিকে কিছুক্ষণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করে ওয়াশরুমে ঢুকলো। তারপর উজু করে বাইরে বেরিয়ে দেখলো রুনিয়া বিছানা জুড়ে শাড়ি গহনা সাজিয়ে আছেন। রুমাইশাকে দেখে খুব সুন্দর একটা হাসি দিলেন তিনি। রুমাইশার বুকটা কেঁপে উঠল। আজ বাসর হবে ওদের। মুখটা হঠাৎ করে গরম হতে শুরু করলো। মাথা আর কানের তাপ অনুভূতি হলো ওর। এগিয়ে এসে শাড়িটা ছুঁয়ে দিল একবার। রুনিয়া রুমাইশার হাতে হাত রাখলেন, আর এক হাত দিয়ে থুতনিতে উঁচু করে ধরলেন। জিজ্ঞেস করলেন, পছন্দ হয়েছে? আমার ছেলে সব নিজে পছন্দ করে কিনেছে তোর জন্য। রুমাইশা রুনিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ি দিকে মন দিল। অসম্ভব সুন্দর শাড়িটা। অজান্তই মুখের হাসি ফুটে উঠল ওর। রুনিয়াও হাসলো সেটা দেখে। তারপর রুমাইশাকে শাড়ি পরানো শুরু করলো। সাফওয়ান আর শাফিন চুপচাপ বসে আছে ছাদের রেলিংয়ের ওপর। সাফওয়ানের পরনে আন্ডার শার্ট আর ট্রাউজার। চুলদাড়িগুলো অগোছালো হয়ে আছে। চোখে গগলস পরে আছে, মুখে মাস্ক নেই। বাইরে বসে সবসময় গগলসটা পরেই থাকতে হয় ওকে। জলজলে চোখ জোড়া অনেক দূর থেকেও দেখা যায় না হলে, আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর দেখায়।
এমন সময় নীরবতা ভেঙে সাফিন বলে উঠল, আজকে তোমাদের বাসর, কিন্তু তোমার তো কোনো প্রস্তুতি দেখছি না। একটা পাঞ্জাবি তো পরতে পারো, কিন্তু তুমি একটা শার্টও পরোনি। এইভাবে গেঞ্জি ট্রাউজার পরে বসে আছো। সাফন আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার কোনো প্রস্তুতি লাগে না, আমি এমনিতেই প্রস্তুত। সাফিন হাসল সাফনের কথায়। ভাইটা তার কখন থেকে অধৈর্য হয়ে বসে আছে। কত শতবার ছাদে পায়চারি করেছে তার ঠিকই নেই। শেষে না পেরে রেলিংয়ে এসে বসে আছে তার পাশে। আকাশে তারা দেখতে দেখতে হঠাৎই সাফনের মনে পড়ল খুব গুরুত্বপূর্ণ কিছু। তড়িঘড়ি গতিতে রেলিং থেকে ছাদের বাইরে নামতে নামতে বলল, আমি আসছি একটু, তুই তোর রুমে যা। রুমি রেডি হলে আমাকে ছোট্ট করে একটা টেক্সট দিস। তারপরে ঝড় গতিতে ছাদ থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলের ভিতরের দিকে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। সাফিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলার উদ্দেশ্যে ছাদ থেকে বের হয়ে গেল। মেরুন রঙের শাড়ির সাথে সোনার গহনা পরে নতুন বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। চেহারা সামান্য প্রসাধনের ছোঁয়া, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁট দুটো লালচে গ্লোজের ছোঁয়ায় লোভনীয় রূপ নিয়েছে। চুলগুলো খোপা করে মাথার উপরে উঠিয়ে দিয়েছেন রুনিয়া। গলায় কানে হাতে শোভা পাচ্ছে সাফনের সদ্য কেনা কারুকার্য খচিত ভারী গহনাগুলো। অপ্সরার মতো সৌন্দর্য যেন টিকে পড়েছে রুমাশার শরীর থেকে। রুনিয়া পাশে দাঁড়িয়ে রুমাশাকে দেখে যাচ্ছেন। আগে কখনো শাড়ি পরিহিতা অবস্থায় রুমিকে দেখেছেন তিনি, তা মনে পড়ছে না। আজ হঠাৎ শাড়ি পরে রুমিকে অনেক বড় বড় লাগছে যেন। অদ্ভুত রকমের একটা স্নিগ্ধতা সমস্ত মুখে লেপ্টে আছে ওর। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল। ওরা দুইজন। বাইরে থেকে সাফিন বলে উঠল, ভেতরে আসার অনুমতি আছে? রুনিয়া ভেতরে আসতে বললেন ওকে। সাফিন ভেজানো দরজাটা খুলে ভেতরে পা রাখল। রুমাইশাকে দেখে চোখ কপালে উঠে গেল ওর। অবাক হয়ে রুনিয়ার দিকে একবার তাকিয়ে আবারও রুমাইশার দিকে নজর ফিরিয়ে বলে উঠল, আপু, কি সুন্দর লাগছে তোমাকে। আমার ভাই এমনিতে হাঁসফাঁস করেছে, এবার তোমাকে দেখলে দম বন্ধ হয়ে মরেই যাবে বেচারা। রুনিয়া হেসে উঠল। রুমাইশা লজ্জা পেয়ে হাসি হাসি মুখটা নিচের দিকে করে নিল। সাফিন মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপুর গোছগাছ শেষ হলে আপুকে দিয়ে আসো, তোমার ছেলেরা তো অসইছে না। রুনিয়া হাসলেন। সাফিনের রুম থেকে বেরিয়ে যেতে নিচে দিকে যেতে বললেন। সে নিচের দিকে চলে গেল। সোফা ইশতিয়াক আহমেদ বসে আছেন। বাবার সাথে গল্প করা ছাড়া ওর আর কোনো কাজ নেই আপাতত। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাফনের ফোনে ছোট্ট করে একটা মেসেজ লিখে সেন্ড করে দিল সাফিন। রুনিয়া রুমাইশাকে আর একটু গোছগাছ করে দিয়ে বাইরে নিয়ে এলো। হলরুমে ইশতিয়াক আর সাফিন বসেছিল সোফায়, সেখানে নিয়ে গেল ওকে। ইশতিয়াক তো রুমাইশাকে দেখে চমকে গেল একেবারে। হেসে বলে উঠলেন, এটা কি আমাদের আদরের সেই রুমি? আমার মেয়ের থেকে আমার বৌমা হয়ে তো রুমি বড় হয়ে গেছে, তাকে তো আর চেনাই যাচ্ছে না। ছোট্ট রুমি ছোটবেলায় যার কোলে বসে হাঁড়ি পাতিল খেলতো, এখন তার জন্য সত্যিকারে হাঁড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করবে। এটা তো একটা অদ্ভুত রকমের সুন্দর ব্যাপার। রুনিয়া লজ্জা পেল ইশতিয়াকের কথায়। আজ প্রতি পদে পদে লজ্জা পাচ্ছে ও। এখন কোনো মতে লোকচক্ষুর আড়াল হতে পারলেই বেঁচে যায় ও। নিচে আরও কিছুক্ষণ থেকে রুমাইশাকে নিয়ে রুনিয়া ছাদের দিকে এগোলেন। ছাদের রেলিং জোরে নীল আর সোনালি রঙা মরিচবাতি জ্বলছে। সাফিন আর সাফন সন্ধ্যা ধরে এসব করেছে। ছাদটা আজ অন্যরকম, দিনের তুলনায় ছিমছাম দেখাচ্ছে না। রুমাইশার বাহু ধরে হেঁটে হেঁটে চিলেকোঠার রুমটার কাছে এগিয়ে গেলেন রুনিয়া। প্রতিটা কদমেই সাথে সাথে রুমাইশার বুকের ভেতরটা ধকধক ক্রমশ বেড়ে যেতে লাগলো। প্রথম উত্তেজনা হঠাৎ করে গা ঘামতে শুরু করলো ওর। রুনিয়া ওকে দরজার কাছে রেখে চোয়ালটায় 2 আঙ্গুল দিয়ে একটু টেনে দিয়ে নিচে চলে গেলেন। রুমাইশা একা দাঁড়িয়ে আছে দরজার সামনে, নিঃশব্দ। শুধু শোনা যাচ্ছে ওর নিঃশ্বাসের শব্দ ঘন ঘন। এমন তো নয় যে এই প্রথমবারও সাফনের কাছে যাচ্ছে। এর আগেও তো সাফনের কাছাকাছিই থেকেছে ও, কিন্তু তখন তো এমন হয়নি। এখন তাহলে এমন হচ্ছে কেন? সাহস সঞ্চয় করে দুরু দুরু বুক নিয়ে ভেজানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো ও। ডিম লাইটটা জ্বালালো ঘরে, কিন্তু ঘর তো ফাঁকা। সাফান গেল কই? ভেতরে ঢুকে ধীর পায়ে বিছানার কাছে এগোলো ও। সাদা রঙের বিছানার উপরে বড় বড় গোলাপের রক্তিম পাপড়িগুলো ফুটে আছে। বেলি ফুলের গন্ধে চারপাশটা ভরে উঠেছে একেবারে।
ডিম লাইটের নীলচে আলোয় ঘরটা যেন এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিছানা থেকে চোখ সরিয়ে সাফনের বুক শেলফের দিকে এগোলো রুমাইশা। এক রাতে এই ঘরটাতে আসার অপরাধে মরতে বসেছিল ও। সেদিন ও এই বুক শেলফের কাছ থেকে একটা বই নিয়েছিল, আর এদিকটার প্রতি ও অনেকটাই কৌতূহল হয়েছিল। কৌতূহল মেটাতে পারেনি। আজ আবারও এসেছে, কিন্তু সেদিন আর এই দিনের ভেতরে বিস্তার ফারাক। বুকশেলফে চোখ বুলাতে বুলাতে একটা মোটা কালো মলাটের ডায়েরির দিকে হঠাৎ করে নজর গেল রুমাইশার। সেলফের এক কোণায় বিদর্পের অবস্থান করেছে সেটা। রুমাইশা হাত বাড়িয়ে সেটা ধরতে নিতেই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, রিমো।